অধ্যায় ৩ ড্রাগন ব্লাড। জনাব ইয়াং, ঝুগে টম এবং অন্য ৩ প্রধান সম্মানের সাথে চিৎকার করলেন। এই মধ্যবয়সী মানুষ, ইয়াং হুই, যিনি আপাতদৃষ্টিতে প্রায় ৩০ বছর বয়সী ছিলেন, আসলে তার বয়স ৫০ বছরের বেশি এবং একজন মধ্যবর্তী স্তরের ওয়ারগড ছিলেন। সাধারণত তিনি লিমিটসের বিশ্ব সদর দফতরে ডোজোতে থাকেন। শক্তি বা পরিচয় যাই হোক না কেন, এই ইয়াং হুই সেই ব্যক্তির সাথে তুলনীয় যাকে ডাকনাম স্টিল হ্যান্ড ঝো ঝেং ইয়ং। ৮ বছর ধরে আমরা একে অপরকে দেখিনি। চল যাই, চা খাওয়ার জায়গা খুঁজে আসি। তারপর আমরা দুপুরের খাবার খাব। ও হ্যাঁ ঝুগে, তোমার বড় ভাই কি হেডকোয়ার্টার সিটিতে আছে? তাকেও আসতে বলো, ইয়াং হুই বলল। ঠিক আছে, আমি এখনই আমার বড় ভাইকে কল করব, ঝুগে টম বলল। ইয়াং হুই একজন ওয়ারগর ছিলেন, চেয়ারম্যান ঝো ঝেং ইয়ং ছিলেন একজন ওয়ারগর এবং ঝুগে তাওর ভাই ঝুগে শান ছিলেন একজন ওয়ারগর। বন্ধুত্ব করার সময় মানুষ একে অপরের অবস্থা দেখে, কোনো ব্যাকগ্রাউন্ড ছাড়া মানুষ অবশ্যই তাদের বৃত্তে প্রবেশ করতে পারবে না। ইস্পাত হাত তদন্তকারী এখনও সদর দফতর শহরে, ইয়াং হুইকে জিজ্ঞাসা করলেন। তদন্তকারী কয়েকদিন আগে প্রান্তরে ০০৩ শহরে গিয়েছিলেন তার বর্ষা কৌশলের প্রশিক্ষণ দিতে। দলনেতা দানবদের উপর স্টিলের হাত ঝো ঝেং ইয়ং বললেন, তদন্তকারী ফিরে আসার পর আমি তোমাকে তার কাছে নিয়ে আসব। অর্ধেক বছর আগে তদন্তকারীকে খুঁজতে যখন মাথা জিয়ান্নান শহরে এসেছিল, তখনও তদন্তকারী প্রান্তরে ছিল। মাথা। ঝো ঝেং ইয়ংয়ের মুখ থেকে এই শব্দটি বের হলে পাশে ৩ প্রধান এবং ইয়াং হুইজের অভিব্যক্তি তৎক্ষণাৎ গম্ভীর হয়ে ওঠে। জিয়ান্নান শহরের ডোজো অফ লিমিটস সদর দফতরের চেয়ারম্যান শুধুমাত্র একজনকে প্রধান বলতে পারেন, অবিসংবাদিত, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যোদ্ধা, ডোজো অফ লিমিটসের স্রষ্টা, হং। আপাতদৃষ্টিতে সীমাহীন শক্তি সহ একটি শক্তিশালী যোদ্ধা। মানবজাতির সবচেয়ে শক্তিশালী যোদ্ধা। তদন্তকারী প্রশিক্ষণ নিচ্ছেন যেহেতু তিনি এমন একটি অস্তিত্ব হওয়ার চেষ্টা করছেন যা ওয়ারগোডের স্তরকে ছাড়িয়ে যায়। ইয়াং হুই দীর্ঘশ্বাস ফেললেন। প্রধান আরও বলেছে যে তদন্তকারী লিউ এমন কিছু করার সবচেয়ে বড় আশা রয়েছে। একজন তদন্তকারী প্রায় পুরো ডোজো অফ লিমিটের শীর্ষে। ঝো ঝেং ইয়ং এবং ইয়াং হুইয়ের মতো লোকেরা যাদের প্রায়শই বিশ্বের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা হংয়ের ঘনিষ্ঠ সংস্পর্শে আসার অনুমতি দেওয়া হয়, তারাও ডোজো অফ লিমিটসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে বিবেচিত হতে পারে। যাও, চা নিয়ে আসি। আমরা ধীরে ধীরে সেই ছোট্ট লু ফেংয়ের জিনিসপত্র পরে তদন্ত করব। ওয়ারগড ইয়াং হুই হাসলেন। সদর দফতরের রাষ্ট্রদূত ইয়াং হুই জিয়ান্নান শহরের বিগ ফোরের সাথে বিমানটি ছেড়েছেন। ২ ফেব্রুয়ারি ভোর। ট্রেনিং হলে আধা ঘণ্টা স্থায়ী একটি প্রাথমিক ওয়ার্ম আপ শেষ করার পর লু ফেং অডিওভিজুয়াল রুমে প্রবেশ করেন। জানালার পর্দাগুলো আটসাট করে বন্ধ ছিল, যার ফলে ঘরের ভেতরটা বেশিরভাগই অন্ধকার। একমাত্র আলোর উৎসটি দরজা থেকে আলোর গুলি থেকে এসেছিল। চালু করুন, লু ফেংকে নির্দেশ দিলেন। চা বানানো শেষ করে সোফায় বসার সাথে সাথে লু ফেং শিথিল হয়ে গেল। একই সময়ে তিনি তার পায়ে ওয়্যারলেস কিবোর্ডটি রেখেছিলেন এবং দ্রুততার সাথে হোম অফ লিমিটসের যুদ্ধবাজ আলোচনা বোর্ডে প্রবেশ করেন এবং কিছু পোস্টের উত্তর দেন। এই পোস্টগুলিতে দক্ষিণ আমেরিকা, আফ্রিকা ইত্যাদি থেকে প্রচুর ওয়ারলর্ড যোদ্ধা রয়েছে এবং কখনো কখনো ওয়ারগোরও এখানে আসে। এবং এই পোস্টগুলির মাধ্যমে আপনি এমনকি কিছু যোদ্ধাদের সাথে একের পর এক ভিডিও চ্যাট করতে পারেন। ফাংশন টোন ছিল জীবনের অমৃত সত্যিই বিরল। লু ফেং উদ্দেশ্যমূলকভাবে কিছু থ্রেডে পোস্ট করেছেন যেগুলি জীবনের অমৃত বিষয়ে সক্রিয় ছিল না। তিনি ৩টি থ্রেডকে আবার পৃষ্ঠার শীর্ষে উপস্থিত করেছেন। আলোচনা বোর্ডে পদ ব্যবহার করে তিনি নেক্রোপোস্টিং করছিলেন। স্বাভাবিকভাবেই সারা বিশ্ব জুড়ে প্রচুর সংখ্যক যুদ্ধবাজ যোদ্ধা এই আপডেট হওয়া থ্রেডগুলি দেখে, তাই তাদের মধ্যে অনেকগুলি এটি সম্পর্কে তাদের আলোচনা শুরু করে। এই আলোচনার মাধ্যমে লু ফেং জীবনের অমৃত সম্পর্কে আরও অনেক কিছু শিখেছেন।
কখনো কখনো তিনি উত্তর দিতেন এবং থ্রেডের যোদ্ধাদের সাথে চ্যাট করতেন। বিশ্বজুড়ে ডোজো অফ লিমিটসের অধীনে এক চমকপ্রদ যুদ্ধবাজ যোদ্ধা রয়েছে, এবং এখনও তাদের কেউই জানেন না যে জীবনের অমিত কোথায় রয়েছে। লু ফেংকে ভ্রুকুটি করে, এটি কি সত্যিই বলার মতো হতে পারে? জীবনের প্রতিটি বিরল অমৃত নিলামে শেষ হয়। এমনকি যদি সত্যিই জীবনের একটি অমৃত পাওয়া যায়, লু ফেং এটি কিনতে সাহস করবে না। তার যথেষ্ট শক্তি নেই, তাই একবার শকুন বিচ্ছু দম্পতি জানতে পারলে তার দুঃস্বপ্ন শুরু হবে। যাই হোক না কেন, এই মুহূর্তে আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আমার শক্তি বৃদ্ধি করা। আমার সম্পর্কে সবচেয়ে শক্তিশালী জিনিস হল আমার আধ্যাত্মিক শক্তি। এখন পর্যন্ত আমার শরীরের ফিটনেস স্তর এখনও বিগিনার লেভেল ওয়ারলর্ড লেভেলে রয়েছে। যেহেতু আমার আধ্যাত্মিক শক্তি আমার প্রকৃত স্তরকে 2 দ্বারা বাড়ায়, আমি আসলে একজন উন্নত স্তরের যুদ্ধবাজ। অন্য কথায়, আমি প্রকাশ্যে এবং সহজেই উন্নত স্তরের যুদ্ধবাজদের পরাজিত করতে পারি। লু ফেং অত্যন্ত খুশি ছিলেন। শেষবার সে লিউ নামের বৃদ্ধ প্রবীণ এবং শ্বেতাঙ্গ পাশবিককে তাৎক্ষণিকভাবে পিছন থেকে অ্যাম্বুশ করে হত্যা করেছিল যখন তারা প্রস্তুত ছিল না। যদি সে সামনে আক্রমণ করে, তাহলে লু ফেং এর জয়ের 1-0 সম্ভাবনা থাকবে না। যাই হোক, বর্তমান লু ফেং তাদের দুজনকে অ্যাম্বুশ না করেও ধ্বংস করতে পারে। আত্মাপাঠকরা একই স্তরের যোদ্ধাদের ধ্বংস করতে পারে এবং তাদের স্তরের বাইরে যোদ্ধাদের সাথে লড়াই করতে পারে। এটি যোদ্ধাদের বৃত্তে একটি পরিচিত ঘটনা। এখন পর্যন্ত আমি একজন শিক্ষানবিশ স্তরের যুদ্ধের বিরুদ্ধে লড়াই করতে পারি। যদি আমি নোংরা খেলি এবং আমার আধ্যাত্মিক শক্তির উপর নির্ভর করি, তাহলে একজন শিক্ষানবিশ স্তরের ওয়ারগডকে হত্যা করা খুব কঠিন হবে না। লু ফেং প্রকৃতপক্ষে দ্রুত উন্নতি করে। তিনি জেগে উঠেছেন মাত্র 8 মাস হয়েছে এবং তার শক্তি ইতিমধ্যেই একজন শিক্ষানবিশ স্তরের ওয়ারগডের প্রতিদ্বন্দ্বী। এটি এমন অদ্ভুত নয়, যদিও লু ফেং একজন অত্যন্ত বিরল আত্মাপাঠক। আত্মাপাঠকের মূল্য অতুলনীয়। যখন তারা জন্মগ্রহণ করে, তাদের প্রাথমিকভাবে দুর্বল আধ্যাত্মিক শক্তি স্বাভাবিকভাবেই জমা হয় এবং তাদের মনের মধ্যে লুকিয়ে থাকে। আধ্যাত্মিক শক্তি তরল অবস্থায় পরিণত হয় যাদের কাছে এর কম থাকে, এবং যাদের বেশি আছে তাদের জন্য এটি তরল এবং কঠিনের মধ্যে একটি সমন্বয় হিসাবে বিদ্যমান। যত বেশি দৃঢ় তত বেশি আধ্যাত্মিক শক্তি, এবং যাদের কাছে অসাধারণ আধ্যাত্মিক শক্তি রয়েছে তাদের জন্য এটি কেবল একটি কঠিন হিসাবে বিদ্যমান। লু ফেং সেই ব্যক্তিদের মধ্যে একজন যারা আশ্চর্যজনক পরিমাণ আধ্যাত্মিক শক্তির অধিকারী। তার বৃদ্ধির হার ইতিমধ্যেই চমকপ্রদ হওয়া উচিত, কিন্তু একবার আপনি চূড়ান্ত নির্দেশনা ম্যানুয়াল, 9 স্টেজ থান্ডার ব্লেড এবং লু ফেংয়ের নিজস্ব তিক্ত প্রশিক্ষণ যোগ করলে, লু ফেংয়ের বৃদ্ধির হার উদ্বেগজনক হারে পৌঁছেছে। মাত্র 8 ছোট মাসে তিনি ইতিমধ্যেই একটি আশ্চর্যজনক শিশু স্তরের ওয়ারগডের সাথে তুলনীয়। যাই হোক, হং এবং থান্ডার গডের সাথে তুলনা করলে এখনও একটি পার্থক্য রয়েছে। হং এবং থান্ডার গড অস্তিত্বে পরিণত হয়েছিল যা গ্র্যান্ড নির্ভানার সময়কালে ওয়ারগডের অস্তিত্বকে ছাড়িয়ে গিয়েছিল। তাদের বৃদ্ধির হার ছিল আরও চমকপ্রদ। আমার বিবেকের অন্ধকার সোনালী বলটি প্রচুর পরিমাণে আধ্যাত্মিক শক্তি ধারণ করে। এটা ঠিক যে আমার শরীর এটি পরিচালনা করার জন্য যথেষ্ট শক্তিশালী নয়, তাই আধ্যাত্মিক শক্তি শুধুমাত্র সেই অন্ধকার সোনার বলের মধ্যেই থাকতে পারে। লু ফেং তার চায়ের কাপ ধরে হালকাভাবে একটি চুমুক নিলেন। চায়ের সুগন্ধ তার মুখে ভেসে উঠল। তাই আমার শরীর যত শক্তিশালী হবে, আমার আধ্যাত্মিক শক্তি তত শক্তিশালী হবে। এই মুহূর্তে আমার শরীরের ফিটনেস স্তর যত দ্রুত সম্ভব বৃদ্ধি করা উচিত। লু ফেং বোর্ডের অনুসন্ধান ফাংশনে শরীরের ফিটনেস লেভেল বাড়ানোর উপায় এ প্রবেশ করেছেন এবং দ্রুত প্রচুর পরিমাণে থ্রেড খুঁজে পেয়েছেন। স্পষ্টতই এই বিষয়টি অনেক লোকের দ্বারা আলোচনা করা হয়েছে। লু ফেং কিছু থ্রেডে ক্লিক করেছেন যার উত্তরের সর্বোচ্চ পরিমাণ। উপায় কি? উপায় জেনেটিক ঔষধ। দাম বেশি নয় এবং ক্যাপ্টেনের বন্ধুদের মাধ্যমে আমি 200 মিলিয়ন দিয়ে কিছু কিনতে পারি।
তবে এই জেনেটিক ওষুধ শরীরের বেশ খানিকটা ক্ষতি করে। আপনার দক্ষতা বাড়াতে এটি ব্যবহার করার পরে এটিকে আরও বাড়ানো কঠিন হবে। লু ফেং সামান্য মাথা নাড়ল। জেনেটিক ঔষধ সাধারণত আপনার সমস্ত ভবিষ্যতের আশা কেটে দেয়। তাই শুধুমাত্র ওয়েই টাই, ওয়েই কিং এবং চেন গুয়ের মতো লোকেরা যারা দীর্ঘ সময়ের মধ্যে তাদের দক্ষতার সামান্যতম পরিমাণও বাড়াতে পারেনি এবং যারা ভবিষ্যতে এটি করার বিষয়ে আত্মবিশ্বাসী নয় তারা ইচ্ছুক। জেনেটিক ঔষধ ব্যবহার করুন। এবং লু ফেংয়ের মতো লোকদের জন্য জিনগত ওষুধ ব্যবহার করে কার্যত অসীম সম্ভাবনার কেউ এমন কিছু যা একজন বোকা মানুষ করতে পারে। দ্বিতীয় উপায় বেশ ভালো। একবার আপনি এটি করলে আপনার শক্তি বহুগুণ দ্বারা গুণিত হতে পারে। শুধুমাত্র এটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়াই নেই, তবে এটি আপনার প্রশিক্ষণের গতিও বাড়াতে পারে। লু ফেং দ্বিতীয় উপায়ের দিকে তাকালেন এবং কেবল নিরর্থকভাবে মাথা নাড়তে পারলেন। দুঃখজনকভাবে এই পদ্ধতিটি খুব বেশি খরচ করে। দ্বিতীয় উপায় হল আপনার সারা শরীরে ড্রাগনের রক্ত ছড়িয়ে দেওয়া এবং আপনার শরীরকে এটিকে আরও শক্তিশালী হতে শোষণ করতে দেওয়া। তবে ড্রাগনের রক্তের প্রয়োজনীয়তা অত্যন্ত বেশি। প্রথমত এটি একটি সম্রাট স্তরের ড্রাগন হতে হবে। এরপরে এটি ড্রাগনের হৃদয় থেকে রক্ত হতে হবে। সম্রাট পর্যায়ে ড্রাগনকে হত্যা করার পর ড্রাগন ব্লাডের মাত্র একটি অংশ তৈরি করা যায়। পৃথিবীতে কতজন সম্রাট স্তরের দানব রয়েছে? এবং সেই দানবদের মধ্যে কতগুলি ড্রাগন? এই ড্রাগন ব্লাড কত দামি তা ভাবা যায়। ডোজো অফ লিমিটস ব্যবহার করে ড্রাগন ব্লাডের এক অংশ অর্ধেক দামে পৌঁছেছে ৮ বিলিয়ন। এবং অর্ধেক মূল্য প্রয়োজন একটি ৪ তারকা অবদান র্যাঙ্ক। লু ফেং শুধুমাত্র তাকাতে পারে। এটি কিংবদন্তি চূড়ান্ত ওষুধের মতো। এটি ব্যবহার করার পরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আপনার শক্তি বৃদ্ধি পাবে এবং আপনার প্রশিক্ষণের গতি বৃদ্ধি পাবে। এটা কত মহান! দুঃখের বিষয়ে কতজন লোক এই কেনার সামর্থ্য রাখে? তৃতীয় উপায়, তিক্তভাবে ট্রেন। লু ফেং মাথা নাড়ল। তিনি যা করতে পারতেন তা হল সততার সাথে এবং তিক্তভাবে প্রশিক্ষণ দেওয়া, যেটি বেশিরভাগ যোদ্ধাদের পথ। আমার প্রশিক্ষণের গতির সাথে আমার শরীরের ফিটনেস স্তর অর্ধেক বছরে মধ্যবর্তী স্তরের যুদ্ধবাজ পর্যায়ে পৌঁছতে সক্ষম হওয়া উচিত। আমি মধ্যবর্তী ওয়ারলর্ড লেভেলে পৌঁছানোর পরে আমার শরীরের ফিটনেস স্তরটি ১ বছরে উন্নত স্তরের যুদ্ধবাজ পর্যায়ে পৌঁছতে সক্ষম হওয়া উচিত। লু ফেং মাথা নাড়লেন। অন্য কথায়, আমার আধ্যাত্মিক শক্তি দিয়ে আমি মধ্যবর্তী ওয়ারগড স্তরে পৌঁছতে সক্ষম হব এবং একই পদমর্যাদার অন্যদের পরাজিত করতে সক্ষম হব। আমি উন্নত স্তরের ওয়ারগডদের চ্যালেঞ্জও করতে পারি। ৩ বছরে আমার আধ্যাত্মিক শক্তি দিয়ে আমি উন্নত স্তরের ওয়ারগড স্তরে পৌঁছতে সক্ষম হব, যা আমাকে অন্যান্য উন্নত স্তরের ওয়ারগডগুলির বিরুদ্ধে কার্যত অপরাজেয় করে তুলব। সেই সময় যখন আসবে, তখনও কি আমি শকুন আর বিচ্ছুকে ভয় পাব? তাদের পরিত্রাণ পেতে ২টি ছুরিই যথেষ্ট হবে। অবশ্যই সে অত্যন্ত ইতিবাচক চিন্তা করছে। এই সব একটি বিশাল পূর্বশর্ত আছে, যা তার অন্ধকার সোনার বল তাকে উন্নত স্তরের ওয়ারগড স্তরে পৌঁছানোর জন্য যথেষ্ট আধ্যাত্মিক শক্তি সরবরাহ করতে সক্ষম হতে হবে। যদি প্রশিক্ষণের সময় গাঢ় সোনার বল অদৃশ্য হয়ে যায়, তারপর তার দ্রুত বৃদ্ধির পর্যায় শেষ। প্রতিটি আধ্যাত্মিক পাঠকের একটি দ্রুত বৃদ্ধির পর্যায় রয়েছে, যা তারা যে আধ্যাত্মিক শক্তি নিয়ে জন্মগ্রহণ করেছিল তা শোষণের উপর নির্ভর করে। একবার তারা এটি শোষণ শেষ করে, তাদের দ্রুত বৃদ্ধির পর্যায় শেষ হবে। অন্ধকার সোনালী বলের অস্তিত্ব আমাকে খুব দ্রুত প্রশিক্ষণ দিতে দেয়। আশা করি আমার আধ্যাত্মিক শক্তির সাথে আমি উন্নত স্তরের ওয়ারগড লেভেলে না পৌঁছানো পর্যন্ত আমার দ্রুত বৃদ্ধির পর্যায়ে স্থায়ী হবে। লু ফেং প্রত্যাশিতভাবে মনে মনে ভাবলেন। একটি উন্নত স্তরের ওয়ারগড স্তরের আত্মাপাঠক। ওয়ারগড স্তরের নিচের অস্তিত্বের জন্য তারা সবচেয়ে ভয়ঙ্কর অস্তিত্ব। এবং তার অন্ধকার সোনালী বল। এটি ব্যবহার না হওয়া পর্যন্ত এটি কতক্ষণ স্থায়ী হতে পারে? অধ্যায় ৪, বিস্মিত ভয়।
কেউ জানে না কখন তার বিবেকের অন্ধকার সোনালি বলটি ব্যবহার করা হবে, তাই লু ফেং এই বিষয়ে আর চিন্তা করেননি। 1 মার্চ, বৃহস্পতিবার, যেদিন ফায়ার হ্যামার স্কোয়াড চলে যায়। HR অ্যালায়েন্স মার্কেটের প্রথম তলায় ফায়ার হ্যামার স্কোয়াডের 5 সদস্য একসঙ্গে জড়ো হন। পাগল, কি দেখছ? হতাশ যে মহিলা জু জিন এখানে নেই, ওয়েইটাই কৌতুক করেছেন। লু ফেং উল্লেখ করেননি যে তিনি ইতিমধ্যেই গতরাতে জু জিনকে ডেকেছেন এবং তিনি দুপুরের খাবার খেয়েছেন এবং নতুন বছরের সময় তার সাথে দীর্ঘ সময় ধরে চ্যাট করেছেন। লু ফেং জু জিনের প্রতি ক্রাশ ছিল এবং জু জিনও লু ফেংকে পছন্দ করেছিলেন। তবে এ বিষয়ে তাদের কেউ কিছু বলেননি। জু জিন তখনও স্কুলে ছিলেন। তিনি অত্যন্ত শক্তিশালী জু পরিবার থেকেও এসেছেন, তাই তিনি এত সহজে সম্পর্ক করতে পারবেন না। লু ফেং নিজেই শকুন এবং বৃশ্চিকের কারণে জ্যোতির্বিজ্ঞানের অনুগ্রহ অব্যাহত থাকবে। বাউন্টির দ্বারা আনা আকৃতিহীন চাপ দিনের প্রতিটি সেকেন্ডে লু ফেংয়ের দিকে তাকায়। মাঝে মাঝে ফোন কল, মাঝে মাঝে ডেট। যে যথেষ্ট ভালো। ঠিক আছে, চলুন। ক্যাপ্টেন গাও ফেং উঠে দাঁড়ালেন। হা, নতুন বছরের পর আমার শরীরে মরিচা ধরতে শুরু করেছে, চল যাই, হেসে উঠল ওয়েই কিং। এরপরে ওয়েইটাই, চেন গু এবং লু ফেং সবাই উঠে দাঁড়াল এবং ফায়ার হ্যামার স্কোয়াডের 5 জন সদস্য HR অ্যালায়েন্সের প্রাইভেট কারে চড়ে ট্রেন স্টেশনের দিকে চলে গেল। ট্রেনে চড়ে তারা দক্ষিণ পূর্ব সামরিক পুনঃসাপ্লাইং ঘাঁটিতে পৌঁছায়। মরুভূমি, 023 শহর। লু ফেং গতবার একটি ড্রাগনের ডিম চুরি করেছিল এবং ইস্পাত সাজোয়া ড্রাগনের অঞ্চলটি হাইওয়ের কাছাকাছি এবং দেশটির চারপাশে রয়েছে। লু ফেং যদি 023 শহরের দিকে স্বাভাবিক পথ অনুসরণ করে, তবে সে ইস্পাত সাজোয়া ড্রাগনের কাছে ধরা পড়তে পারে। ড্রাগনের ডিম চুরি করার পর লু ফেং ইস্পাত সাজোয়া ড্রাগনের রোষকে মেনে নিতে সাহস করেনি। একটি ধ্বংসপ্রাপ্ত পুরানো ভবনের উঠোনে লু ফেং এবং গাও ফেং একটি ঢালাই ইস্পাতের বর্ণসদৃশ বিশাল ষাঁড়কে আক্রমণ করছিলেন। এটির দেহটি ছিল সম্পূর্ণ জ্বলন্ত লাল এবং সাদা স্রোতগুলি তার নাসারন্ধ্র থেকে বেরিয়ে এসেছিল, কারণ এটি মানুষকে আক্রমণ করে। এটি সবচেয়ে ঘৃণা করে একটি মাছির মতো। এই যুবকটি সর্বদা তার পাশে ছিল। এই গরু টাইপের দানবটি আসলেই ছিল স্টিলের সাজোয়া ষাঁড়, যা অসাধারণ প্রতিরক্ষার অধিকারী ছিল। এর বর্ণ দিয়ে এই স্টিলের সাজোয়া ষাঁড়টি সহজেই মাঝারি স্তরের কমান্ডার স্তরে স্থাপন করা হয়। এর সাথে থাকা দুটি উচ্চ স্তরের সৈনিক স্তরের ইস্পাত সাজোয়া ষাঁড় ওয়েই টাই এবং ওয়েই কিং দ্বারা যত্ন নেওয়া হয়েছিল। হুশ, হুশ, হুশ। লু ফেংয়ের হালকা পদক্ষেপগুলি বিদ্যুতের মতো দ্রুত ছিল, যেন তিনি গ্র্যান্ড নির্ভানার সময়ের আগে থেকে একজন গ্ল্যাডিয়েটর ছিলেন যা তার লক্ষ্য নিয়ে খেলছিল। ইস্পাতের সাজোয়া ষাঁড়টিতে অসংখ্য ক্ষত ছিল, কিন্তু দুঃখের বিষয়, সেগুলোতে তেমন কোনো প্রভাব পড়েনি। পুচি। বিদ্যুতের মতো ঠান্ডা আলো জ্বলে উঠল। ভূতের ব্লেডের অর্ধেক সরাসরি ইস্পাতের সাজোয়া ষাঁড়ের ঘাড়ে ঢুকে যাওয়ায় তাজা রক্ত উঠেছিল। বিদ্যুতের গতিতে ব্লেড বের করার পর লু ফেং ধাক্কা দিয়ে চলে গেলেন। পেং। ইস্পাত সাজোয়া ষাঁড়টি একটি অতিরিক্ত গর্জন ছেড়ে দিল। যেহেতু এটির গলা কেটে ফেলা হয়েছে, তাই গর্জনটি দুর্বল ছিল এবং ষাঁড়টি বাতাসের বাইরের মতো শোনাচ্ছিল। এরপরে বিশাল দেহটি মাটিতে পড়ে যায়, যার ফলে পুরো মাটি কেঁপে ওঠে। ধুলো ও রক্তে ভরা মাটি সরাসরি কেঁপে উঠল, ফাটল তৈরি করল। সুন্দর। গাও ফেং এর প্রশংসা করেছেন। পাগল, আপনার কৌশল আরও ভালো হচ্ছে। ওয়েই কিংও প্রশংসা করা ছাড়া সাহায্য করতে পারেনি। লু ফেং নিজেই পরিষ্কার ছিলেন। যখন তাকে ফ্যামিলি মার্টে স্টিলের সাজোয়া ড্রাগনের বাসা থেকে ঘিরে রাখা হয়েছিল এবং কয়েকশো কমান্ডার স্তরের দানবদের দল থেকে বের করে দেওয়া হয়েছিল, লু ফেং সাময়িকভাবে কয়েক সেকেন্ডের জন্য পারফেক্ট লেভেল কৌশলটি আঁকড়ে ধরেছিলেন। এরপর 2 মাস তিনি বাড়িতে ছিলেন। তিনি প্রায়শই তার কৌশল প্রশিক্ষণের জন্য লিমিট হোলের প্রতিক্রিয়া গতি পরীক্ষার মেশিন ব্যবহার করতেন। কৌশলের শ্রেণীবিভাগ: মৌলিক স্তর, মধ্যবর্তী স্তর, পারফেক্ট স্তর,
কনসেপশন লেভেল। প্রকৃতপক্ষে লু ফেং তার 2 মাসের তিক্ত প্রশিক্ষণে কিছুটা নিখুঁত স্তরটি উপলব্ধি করেছেন। সবাই ক্লান্ত এখন, তাই না? আমরা আজকে বেশ কিছুটা পেয়েছি, তাই আসুন বিশ্রামের জন্য পুনরায় সরবরাহকারী ঘাঁটিতে ফিরে যাই, গাও ফেং বললেন, যখন তিনি উপকরণের জন্য ইস্পাত সাজোয়া ষাঁড়ের মৃতদেহ ছিন্ন করলেন। ওয়েইটাই, ওয়েকিং এবং চেন গু সবাই উত্তর দিল, যাও, ফিরে যাই। ক্যাপ্টেন, তুমি আগে ফিরে যাও। আমি আরও কিছু দানব খুঁজতে যাচ্ছি এবং আমার কৌশল অনুশীলন করতে যাচ্ছি। আমি পরে তোমাকে খুঁজতে আসব, লু ফেং হেসে বলল। গাও ফেং, চেন গু এবং অন্যরা হেসে উঠল, তরুণরা নিশ্চিতই উদ্যমী। লু ফেং গত কয়েকদিনও এমনই ছিল। যখন অন্যান্য সদস্যরা ক্লান্ত হয়ে পড়ে এবং বিশ্রাম নিতে চায়, তখন লু ফেং আরও দানব শিকার করতে একা বেরিয়ে পড়ে। যাই হোক, সবাই লু ফেং এর শক্তি সম্পর্কে জানত, তাই তারা তাকে থামায়নি। গাও ফেং এবং অন্যরা চলে গেল, শুধুমাত্র লু ফেংকে পিছনে রেখে। আকাশ ছিল অন্ধকার। লু ফেং এক হাতে তার ব্লেড এবং অন্য হাতে তার ঢাল ধরেছিলেন যখন তিনি একা 023 শহরের গলি দিয়ে যাচ্ছিলেন। কখনো তিনি শক্তিশালী কমান্ডার স্তরের দানবদের বিরুদ্ধে লড়াই করতেন, আবার কখনো তিনি দানব বাহিনীগুলির বিরুদ্ধে লড়াই করতেন। 023 শহরটি মূলত সূর্য ছিল। এখানকার অনেক ভবনই ছিল প্রাচ্য শৈলীর ভবন। দুঃখের বিষয়ে এই জায়গাটি দানবদের জন্য একটি বিনোদন পার্কে পরিণত হয়েছে। পু চি, সর্বত্র তাজা রক্ত উড়ে। চারপাশে দানবদের অঙ্গপ্রত্যঙ্গ ছুঁড়ে ফেলা হচ্ছিল। লু ফেং বারবার 9 স্টেজ থান্ডার ব্লেড এর তৃতীয় পর্যায়টি প্রকাশ করেছেন যখন তিনি তার সীমাকে চ্যালেঞ্জ করতে থাকলেন। তিনি দানবদের দলে ছুটে গিয়ে সেখানে যুদ্ধ করলেন। একটি দানবের দলে লু ফেং ক্রমাগত তার কৌশলকে সীমার দিকে ঠেলে দেবে এবং অন্যান্য দানব এবং আশেপাশের পরিবেশকে নিজেকে সাহায্য করার জন্য ব্যবহার করার চেষ্টা করবে। অনেকদিন পর গাও ফেং এবং অন্যরা বিশ্রামের জন্য চলে যাওয়ার 3 ঘন্টা পরে লু ফেং তার ক্লান্ত শরীরকে একটি ছোট নদীতে টেনে নিয়ে যান এবং ফিরে আসার জন্য তার যুদ্ধের ইউনিফর্ম সেট পরিষ্কার করেন। অল্প 3 ঘন্টার মধ্যে লু ফেংয়ের হাতে শত শত দানব মারা গেল। যাই হোক, দানবদের প্রজনন হারও ছিল অত্যন্ত উচ্চ। লু ফেং তাদের হত্যা না করলেও দানবরা খাবারের জন্য দুর্বলদের হত্যা করবে। যুদ্ধের ইউনিফর্মের কাঠামোটি অত্যন্ত আঁটসাঁট ছিল, তাই ভিতরে কিছুই ঢুকতে পারত না এবং সূচের মতো আক্রমণও করা যেত না। দৈত্যের রক্ত ধুয়ে ফেলার জন্য যা দরকার তা হল একটি দ্রুত ধুয়ে ফেলা। একটি 6তলা আবাসিক অ্যাপার্টমেন্টের 6ষ্ঠ তলায় ফায়ার হ্যামার স্কোয়াড অবস্থান করছিল। পেছনে লু ফেং হেঁটে যাওয়ার সময় গাও ফেং এবং অন্যরা দরজার দিকে তাকাল। ওহ, আমি 8 কমান্ডার স্তরের দানবকে মেরেছি। লু ফেং 8টি কমান্ডার স্তরের দানবের সামগ্রী বের করে মেঝেতে রেখেছিল। আমি কিছুক্ষণের জন্য আমার জেনেটিক শক্তিকে প্রশিক্ষণ দেব এবং তারপর আমি রাতের খাবার খেতে আসব। অন্যদের থেকে ভিন্ন, লু ফেং এত বেশি কমান্ডারকে স্বীকার করে যে তার ব্যাগ সমস্ত উপকরণ ধরে রাখতে পারে না। চেন গু রাজি করালেন, লু ফেং, নিজেকে খুব বেশি চাপ দিও না, একটু আরাম করো। হ্যাঁ, এত পরিশ্রম করে নিজেকে এত ক্লান্ত করে ফেলার কি মানে? গাও ফেংও রাজি করালেন। অবশ্যই লু ফেং নিজেকে ঠেলে দিলে পুরো স্কোয়াডই উপকৃত হয়। যদিও লু ফেং তার একক শিকারে যে উপকরণগুলি পায় তার বেশিরভাগই তার কাছে যায়, অন্যান্য লোকেরা এখনও একটি অংশ পায়। হাহা, এত কিছুই না, লু ফেং হেসে উঠল যখন সে অন্য ঘরে গেল। খালি ঘরে। মেঝে অনেক আগেই লু ফেং পরিষ্কার করেছে। তার ঢালো ব্যাকপ্যাক, ব্লেড এবং ছুরি নিক্ষেপ করার পর লু ফেং তার ডাও ইন কৌশল প্রশিক্ষণ শুরু করে। ভালো লাগছে। আমার শরীর যখন অত্যন্ত ক্লান্ত তখন আমি আমার ডাও ইন কৌশলকে প্রশিক্ষণ দিলে আমার শরীর কাঁপতে শুরু করে। লু ফেং অত্যন্ত খুশি ছিলেন। আপনি যখন 9 স্টেজ থান্ডার ব্লেড এ আরও এগিয়ে যান, তখন কেন আপনার প্রশিক্ষণের গতি বেড়ে যায়?
কারণ 9 স্টেজ থান্ডার ব্লেড আপনাকে আপনার শরীরের শক্তিকে আরও বেশি ব্যবহার করতে সাহায্য করে। এত শক্তি যে কোষে প্রভাব ফেলতে শুরু করে। আপনার কোষ যত বেশি শক্তি ব্যবহার করবে, তারা তত ক্ষুধার্ত হবে। তারা যত ক্ষুধার্ত হয়, তত বেশি শক্তি তারা শোষণ করতে পারে। এই কারণেই তারা এত জেনেটিক শক্তি শোষণ করতে পারে। জীবন মৃত্যুর সীমানায় যুদ্ধ করার সময় যোদ্ধারা কেন সবসময় বলে যে আপনার শক্তি দ্রুত বৃদ্ধি পায়? কারণ জীবন এবং মৃত্যুর সীমানায় লড়াই করার সময় আপনি অবচেতনভাবে আপনার শরীরের প্রতিটি আউন্স শক্তি খনন করেন। আপনার জেনেটিক শক্তি কৌশল প্রশিক্ষণের সময় এই সমস্ত শক্তি ব্যবহার করলে আপনি আরও বেশি শক্তি শোষণ করতে সক্ষম হন। লু ফেং সহজেই কারণগুলি অনুমান করেছেন। একজন ব্যক্তি তার সমস্ত শক্তি দিয়ে তার ব্লেড দোলাচ্ছেন এবং অন্য একজন তার ব্লেড দোলাচ্ছেন যখন সে প্রান্তরে দানবকে হত্যা করছে। তার তুলনা করুন। দুজনেই ব্লেড দোলাচ্ছে। যাই হোক, মরুভূমিতে থাকা ব্যক্তি তার বেশি শক্তি বের করে আনতে সক্ষম এবং তাই আরও শক্তি ব্যবহার করে। এতে তার প্রশিক্ষণের গতি বাড়ে। স্পষ্টতই আমি বাড়ির তুলনায় এখানে প্রান্তরে প্রায় 3-0 দ্রুত উন্নতি করছি। লু ফেং প্রতিদিন জেনেটিক শক্তি শোষণ করতে কতটা সময় নেয় তার ট্র্যাক রাখার মাধ্যমে তার প্রশিক্ষণের গতি অনুমান করতে পারে। এটি দিয়ে লু ফেং সারা দিন প্রান্তরে দানবদের হত্যা করেছিল। প্রতিদিন তিনি রক্তে ঢেকেছিলেন, যেন তিনি এইমাত্র রক্তের সাগর থেকে বেরিয়ে এসেছেন। এবং তার কৌশল, ব্লেড টেকনিক এবং শরীরের ফিটনেস স্তর ক্রমাগত বেড়েছে। এই পাগল প্রশিক্ষণ শৈলীর জন্য ধন্যবাদ। এভাবে পাগলামি করা লু ফেংয়ের আভাকে বেশ খানিকটা বদলে দিয়েছে। কী ধরনের সত্যিকারের শক্তিশালী যোদ্ধা এই ধরনের বোধের মধ্য দিয়ে যায়নি? লু ফেং নিজেই এই পথে স্থিরভাবে অগ্রসর হচ্ছেন। জিয়াংনান শহরের ডোজো অফ লিমিটস সদর দফতরের শীর্ষে বিশাল অডিওভিজুয়াল রুমের ভিতরে এই উপকরণগুলি থেকে বিচার করে এই লু ফেং বেশ প্রতিভাবান এবং তিনি বেশ কঠোর পরিশ্রমও করেন। 2 মাসে তিনি 1,000 সৈনিক পর্যায়ের দানবকে হত্যা করেছেন। অবশ্যই তিক্ত। প্রকৃতপক্ষে তিনি নিজের প্রচেষ্টার মাধ্যমে সেই শিশু পর্যায়ের যুদ্ধবাজ শক্তি অর্জন করেছিলেন। সদর দফতরের দূত ওয়ারগোড ইয়াংহুই তার সামনে সুন্দরভাবে মুদ্রিত ডেটার দিকে তাকালেন। ইস্পাত হাত, তুমি কি সেই উটং প্রস্তুত করেছ? ইয়াংহুইকে জিজ্ঞাসা করলেন। উটং এখন অনলাইনে আছেন। তিনি যে কোনো সময় অনলাইনে আপনার সাথে চ্যাট করতে প্রস্তুত, চেয়ারম্যান ঝো ঝেং ইয়ং হাসতে হাসতে বললেন। ইয়াংহুই মাথা নাড়লেন এবং দ্রুত 3 হোলোগ্রাম প্রজেক্টর সক্রিয় করলেন। অডিওভিজুয়াল কক্ষের মাঝখানে একটি স্বপ্নময় আলো দ্রুত আবির্ভূত হয়, একটি 3 হোলোগ্রাম তৈরি করে। ইয়াংঝো শহরের লিমিট হলের প্রধান প্রশিক্ষক উটং সরাসরি উপস্থিত হলেন, যেন তিনি ব্যক্তিগতভাবে সেখানে ছিলেন। একজন প্রকৃত ব্যক্তির মধ্যে একমাত্র পার্থক্য ছিল যে শরীরের উপরিভাগে কিছুটা আলো দেখা যেত। উটং চেয়ারম্যান এবং দূতকে অভিবাদন জানালেন। উটং প্রণাম করলেন। ঠিক আছে, মাথা নেড়ে ওয়ারগড ইয়াংহুই, আমি নিশ্চিত আপনি জানেন কেন আমি আপনাকে খুঁজছি। আপনি ইয়াংঝো শহরের লিমিট হলের প্রধান প্রশিক্ষক এবং লু ফেং মিনিউ সেক্টরে থাকেন। আপনি তার সাথে বেশ পরিচিত, তাই না? হ্যাঁ, মাথা নেড়ে বলল টম। আমাকে তার শারীরিক ফিটনেস স্তর এবং তার বর্তমান দক্ষতার স্তর সম্পর্কে বলুন, ইয়াংহুই আদেশ দেন। হ্যাঁ, উটংয়ের মুখে একটি গর্বিত হাসি ফুটে উঠল। লু ফেং গত দশকে ইয়াংঝো শহরে আবির্ভূত প্রতিভাদের একজন। তিনি নববর্ষের পরে মাত্র 9 বছর বয়সী হয়েছেন। যদিও তিনি মাত্র অর্ধ বছর আগে একজন যোদ্ধা হয়েছিলেন, এখন পর্যন্ত তার মুষ্টির শক্তি 1,000 কেজি এবং তার গতি 129 সেকেন্ড। আমি তার প্রতিক্রিয়ার গতি সম্পর্কে খুব বেশি নিশ্চিত নই, তবে আমি জানি যে অর্ধ মাস আগে সে ইন্টারমিডিয়েট লেভেল ওয়ারলড টেস্ট পাশ করেছে। এছাড়াও আমি জানি যে তিনি 9 স্টেজ থান্ডার ব্লেড টেকনিকের প্রশিক্ষণ নিচ্ছেন এবং নতুন বছর ধরে 9 স্টেজ থান্ডার ব্লেডের 3য় পর্যায়ে পৌঁছেছেন। অন্য কথায়, তিনি 1.5 বছরের 3য় পর্যায়ে পৌঁছেছেন।
উটং সামান্য মাথা নত করলেন, এটি আমার জানা কিছু গুরুত্বপূর্ণ তথ্য। 9 স্টেজ থান্ডার ব্লেড এর তৃতীয় পর্যায়ে। ওয়ার গড ইয়াং হুইয়ের চেহারা, যা আগে খুব শান্ত ছিল, দ্রুত বদলে গেল। তুমি কি নিশ্চিত? ইয়াং হুই জিজ্ঞাসা করা ছাড়া সাহায্য করতে পারেনি। আমি নিশ্চিত। আমি তাকে তার সমস্ত শক্তি দিয়ে একটি ঘুষি ছুটতে দেখেছি, যা আমার নিজের চোখে প্রায় ৩,০০,০০০ কেজি পৌঁছেছে, উটং নিশ্চিতভাবে বলেছিলেন। ওয়ার গড ইয়াং হুই এবং চেয়ারম্যান ঝো ঝেং ইয়ং এক দৃষ্টি বিনিময় করেন। উচ্চদের সিদ্ধান্ত সম্ভবত পরিবর্তন হতে চলেছে, ঝো ঝেং ইয়ং হেসেছিলেন। কিন্তু ইয়াং হুই উটং এর দিকে তাকিয়েছিল। লু ফেং এখন কোথায়? আমি ব্যক্তিগতভাবে তার সাথে দেখা করতে চাই। আপনি যদি কোনো ত্রুটি খুঁজে পান, অনুগ্রহ করে আমাদের জানান, যাতে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটি ঠিক করতে পারি।